প্রতিদিন বলা সম্ভব না যে আমি আওয়ামী লীগকে ঘৃণা করি, আমি আওয়ামী লীগকে পিটাবো, আমি আওয়ামী লীগকে মারবো। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে যে তার কর্মকাণ্ডগুলো কি, দর্শনগুলো কি, তার ফিলসফিগুলো কি, সে কোন কোন দিক থেকে সে ইয়ে করছে, সে ইন্ডিকেশনগুলো কি দিচ্ছে। আমি বলবো না যে তাজনুবা যেটা বললেন যে হ্যাঁ এটা আমিও আগে বলেছি, বিএনপির একটা অংশের সঙ্গে তারা আওয়ামী লীগের প্রতি, আমি তো বললাম যে তারা কৃতজ্ঞ, সফট কর্নার আছে, অথবা তারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে থাকতে চায়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বিএনপি ইজ এ বিগ পলিটিক্যাল পার্টি, বিএনপি ইজ নট এনসিপি, বিএনপি ইজ নট জামায়াত ইসলামী। সো এটাই হচ্ছে আমার কাছে মূল বিষয় যে আমরা বিএনপিকে সাইডলাইন করে দিয়ে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। মানে আমরা বলতে যারা করতে চাচ্ছে, যে বা যাদের ওই চিন্তা যে না বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে, বিএনপি আওয়ামী লীগকে ইয়ে দিবে, কি স্পেস দিবে, হ্যাঁ না, এগুলো বলে কোনো লাভ নাই। এনসিপি কি পারবে আওয়ামী লীগকে ট্যাকল করতে? সিরিয়াসলি পারবে? কিচ্ছু পারবে না, তাদের সে ক্ষমতাই নাই। বাংলাদেশে বিএনপি যদি আওয়ামী লীগকে ট্যাকল না করে আর কারো ক্ষমতাই নাই। তো সুতরাং ওইসব কথা বলে কিন্তু লাভ নাই যে বিএনপি আতাতের চিন্তা হবে কিনা বা করবে কিনা। রাদার বিএনপি ওইটাই আমি খুবই চিন্তিত। এই সরকার যদি এনার্জি সিকিউরিটি এস্টাবলিশ করতে না পারে, হ্যাঁ, তাহলে পরে তো আপনার দেশ পরিচালনা ঠিক হবে না, এবং ঠিক না হলে পরে মানুষ তখন অটোমেটিক অতীতের সঙ্গে মেলানোর চেষ্টা করবে, অল্টারনেটিভ চয়েস খুঁজবে। সুতরাং আমার মনে হয় যে এখন আমাদের বেশি হচ্ছে যে ওই যে পলিটিক্যাল ন্যারেটিভটার প্রতি বেশি ফোকাস না করে রাদার আমরা ওয়েলফেয়ার নিয়ে কথা বলি, ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি। সেটা যদি আপনি মানুষ যারা বাংলাদেশ থেকে অপারেট করে তারাও তখন তারেক রহমানের বক্তব্য প্রচার করেনি। এখন এটা কেন হচ্ছে? কারণ এখন হচ্ছে যে এখন বাংলাদেশের গণমাধ্যম অতীতের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে। সমস্যা নাই সেটা আমি বলবো না, কিন্তু মোরলেস আগের চেয়ে বেশি ভোগ করছে এখন। আর মিডিয়াতে তো একটা আওয়ামী লীগের প্রতি একটা সিম্প্যাথাইজার একটা গ্রুপ আছে, সেটা আপনি দেখবেন যে বিভিন্ন ফরম্যাটে আছে, মালিকদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যে আছে। সো ওইখানে তো কোনো পরিবর্তন হয় নাই। এখন সরকার আজকাল বেশিরভাগ জিনিস কিন্তু প্রচার হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো মানে বাংলাদেশের গণমাধ্যমগুলো এটা প্রচার না করলে যে তার কথা কেউ শুনবে না, ব্যাপারটা তাও না। এবং আমি তো মনে করি শোনাও দরকার আছে শেখ হাসিনার ভিতরে কতটা প্রতিহিংসা, কতটা জিঘাংসা তৈরি হয়েছে এবং সেটা কিভাবে বেরিয়ে আসছে, এটাও মানুষের জানার প্রয়োজন আছে। সো এখন গণমাধ্যম সেই দায়িত্বটা পালন করবে কিনা আদালতের নির্দেশ অনুযায়ী এটা গণমাধ্যম ডিসাইড করুক। তথ্য উপদেষ্টা বলেছেন যে ঠিক আছে, উনি একটা ওনার বক্তব্য, কিন্তু আমি মনে করি যে সরকারের হয়তো এটা নিয়ে খুব বেশি চাপাচাপি করাটা ঠিক হবে না। যদি সেরকম আদালতের রায়ের কোনো বা আদেশের কোনো ব্যত্যয় ঘটে, এটা আদালত ডিসাইড করুক যে সেটার ব্যাপারে কি করা যেতে পারে। এটি গণমাধ্যম হিসেবে একটা দায়বদ্ধতা, একটা জবাবদিহিতার জায়গা তো আসছে নিশ্চয়ই, আমরা করতে পারি। অবশ্যই আছে, কিন্তু আমি তো সেটা বললাম যে কিন্তু সেটা তারা করছে কেন করছে? কারণ তারা মনে করছে যে সরকার তো নমনীয়, হ্যাঁ, সরকারও এটাতে খুব একটা গা করছে না। তারা মনে করছে আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয়, এরকম। তো সেই সুযোগটা নিচ্ছে, ব্যাপারটা ওইটাই ঘটছে। এখন আদালতের রায়ের এখানে ব্যত্যয় কতটুকু হচ্ছে সেটা আদালত নির্ণয় করুক, অ্যাটর্নি জেনারেল অফিস সেটা নির্ণয় করুক কি অফিস আছে। আমি মনে করবো যে সরকারের এটাতে হস্তক্ষেপ করাটা ঠিক হবে না, কিন্তু ওই প্রাসঙ্গিকতাটাকে জারি রাখার একটা অংশ বলে আমার কাছে মনে হয়। এই ব্যাপারে যেমন আপনার একটা শব্দ উল্লেখ করলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড, রাজনীতিতে রিফাইন্ড বলে কোনো শব্দ এটা অ্যাপ্লিকেবল হয় না। আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ, বিএনপি ইজ বিএনপি। সো রিফাইন্ড আওয়ামী লীগ বলে কি, মানে এই কথাটার অর্থ কি এটা আমি অবশ্য বুঝি না। হ্যাঁ, 1972 সাল থেকেই এখন এটা তো আওয়ামী লীগ এবার প্রমাণ করে দিয়েছে যে তারা আসলে ভারতপন্থী দল। এবং অনেকে তো আবার এরকমও বলেন যে তারা আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দলের একটা শাখা, বাংলাদেশ শাখা। সো এটা যদি আপনি সেভাবে ইন্টারপ্রেট করেন, এটা তো খুব বেশি ভুল বলা হবে না। এখন আমরা যে সিচুয়েশনে দেখছি, দেখেন আপনি যদি আওয়ামী লীগের শাসনামলে দেখেন যে শেখ হাসিনার সমালোচনা করে কিন্তু আপনি পার পেয়ে গেছে অনেকেই, কিন্তু মানে নরেন্দ্র মোদীর সমালোচনা করে বাংলাদেশে অনেকে পার পায়নি। এই যে মামুনুল হকরা বছরের পর বছর জেল খাটলো, হেনস্থা হলো, এটার একমাত্র কারণ হচ্ছে মোদী বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া, তাই না? মামুনুল হক তো শেখ হাসিনার সমালোচনা কম করে নাই। শেখ হাসিনা তো তখন লীগ তো বাংলাদেশের রাজনীতিতেই সামনের দিনগুলোতেও আমার ধারণা যে একটা বার্গেনিং চিপ হিসেবে ব্যবহৃত হবে। বিএনপিও জামায়াতের এগেনস্টে ব্যবহার করবে, কারণ যেহেতু জামায়াত এবং এনসিপির আওয়ামী লীগকে নিয়ে একটা ভীতি আছে, ডেফিনেটলি আছে। তো বিএনপি হয়তো তাদেরকে সামনের দিনগুলোতে একটু দমানোর জন্য একটু নমনীয় করা যাবে, হ্যাঁ, যে এই তো আওয়ামী লীগ চলে আসলো। অন্যদিকে যখন এরা ভয় পেতে 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 এবং তখন তারা বলবে যে ঠিক আছে আমরাও তাহলে দেখি, তোমাদেরকে একটু ভয় দেখাই। ওইটা হতে পারে। সো এই খেলাটা দেখবেন যে বাংলাদেশে হবে। বাট থিং ইজ দ্যাট আপনি দেখবেন যে এই আওয়ামী লীগ
মানে যে কৌশলটা নিয়েছে এটা হয়তো তাদের দিক থেকে হয়তো ঠিক আছে আমি বলবো। আওয়ামী লীগ এখন প্রাণান্তকরভাবে তারা দেখানোর চেষ্টা করছে এই যে বাংলাদেশে অভ্যুত্থানটা হয়ে গেল 5ই আগস্ট, এইটা হচ্ছে ওই যে এখন যারা এনসিপি গঠন করেছে বা এই ফেসেসগুলো তারা জামায়াত এবং ইউনূসের কাজ। বিএনপি ভালো, বিএনপির এগুলোর সঙ্গে কোনো সমস্যা নাই। তারা ইউনূসকে এবং ওই অভ্যুত্থানটাকে বিএনপিকে আলাদা করতে চাচ্ছে, ইউনূসকে বিএনপির মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। কেন করছে? কারণ আওয়ামী লীগ ভালো করেই জানে তাদের এখানে অপারেট করতে হলে বিএনপির হেল্প তাদের লাগবেই। কারণ আপনি দেখেন, আমি একেবারে ঘটনা ধরে বলে দিতে পারবো, এই যে বিভিন্ন জায়গায় তারা চোরাগুপ্তা মিছিল করার চেষ্টা করেছে, এটাকে প্রতিহত করেছে কে? জামায়াত। কিন্তু এইটা নিয়ে তারা খুব বেশি দূরে অগ্রসর হতে পারবে না। সো এই ব্যাপারটাই আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের আপাতত খুব ফাংশনাল হওয়াটা কঠিন ব্যাপার, কারণ তারা অনেক তো কর্মসূচি অনেক কিছু ঘোষণা করলো। আপনি দেখেন দ্য মোমেন্ট এই যে 23শে জুন, আওয়ামী লীগ ধারণা করেছিল যে 23শে জুন হয়তো জামায়াত বা এনসিপি তারা শুধু সংগঠন করবে, তারাই শুধু মিছিল সমাবেশ করবে। দে নেভার এক্সপেক্টেড অর দে ডিডন্ট এক্সপেক্ট যে বিএনপি এটাতে কর্মসূচি দিবে। কিন্তু বিএনপি ঠিকই ওই দিন কর্মসূচি দিয়েছে। এবং আমি ঢাকা শহরের রাস্তায় ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন ওয়ার্ডে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের লোকজন খুবই অ্যাক্টিভ ছিল। ইভেন রিজভিকেও দেখেছি আমি। হ্যাঁ, তারা রাস্তায় মিছিল করেছে। সো ওই যে আওয়ামী লীগ যেটা দেখানোর চেষ্টা করছে যে অভ্যুত্থান হচ্ছে ইউনূস প্লাস এনসিপি প্লাস জামাত, বিএনপি ভালো না, বিএনপিকে ইয়ে করা যাবে। বাট তারা যে জিনিসটা বুঝতে ব্যর্থ হচ্ছে যে এই অভ্যুত্থানের ধারাবাহিকতাতে বিএনপি সরকার, এবং বিএনপি খুব ভালো করে জানে যে বাংলাদেশে ক্ষমতার যে কোনো পালাবদল হলে এখানে বিএনপি আবার ভিকটিম হবে। সো বিএনপি এত বোকা না। আমার মনে হয় যে ওই জিনিসটাই বিএনপি রিয়েলাইজ করে, এবং কেউ কেউ যে বিএনপিকে আবার আওয়ামী লীগের কাতারে ঠেলে দিতে চায়, এটাও বিএনপির প্রতি এটা ইনজাস্টিস করা হয় বলে আমি মনে করি আর কি। তাজনিমা জামিন, সেটা হচ্ছে আওয়ামী লীগ 17 বছর যে অন্যায় অত্যাচার দেশের মানুষের প্রতি, বিরোধী দলের প্রতি করেছিল, যে গুম খুন, অনেকেই বলে যে সেইগুলোর জাস্টিফাই যদি তারা না করে, জাস্টিফিকেশন যদি না দেয়, যদি দায় স্বীকার না করে, ইভেন ক্ষমা প্রার্থনা যদি না করে, তবে দলটার ফিরে আসা খুব কষ্ট হবে, এটা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং। এবং পাশাপাশি আরেকটা বক্তব্য আছে আলতাপার বিশ্লেষক, উনি বলেছেন যে আওয়ামী লীগকে যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করাটা, এটা আওয়ামী লীগকে এক ধরনের ভিকটিম হিসেবে করার সুযোগ দেওয়া হলো, এইটা করাটা ঠিক হয়নি। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের এই যে নিষিদ্ধ করাটা ঠিক হয়নি? না, ইউনূস সাহেব করেছিল। হ্যাঁ, তখন পার্লামেন্ট ছিল না, তখন সেজন্য করেছে। পার্লামেন্ট সেটা রেকটিফাইড করছে, নতুন করে পার্লামেন্ট চাইলে এটা বাতিল করে দিতে পারতো, দেয়নি তো। হ্যাঁ, দেয়নি তো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম কথা হচ্ছে যে তারা যদি দায় স্বীকার করেও, মাফও চায়, তারপরেও তাদের ফিরে আসা কঠিন হবে, এটা আমার মতামত। কারণ আওয়ামী লীগকে আপনারা সবাই একটা রাজনৈতিক দল হিসেবে দেখেন, কিন্তু 2026-এ দাঁড়িয়ে, তাদের জন্ম যখনই হোক, 2026-এ দাঁড়িয়ে আওয়ামী লীগ বা এখনকার আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল না, বরং রাজনৈতিক দলই না, এটা একটা গণহত্যাকারী দল, সন্ত্রাসী দল। তো এটা হচ্ছে প্রথম কথা। এবং আপনি তার আগে কি হয়েছিল, তার আগে কারা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল, কিভাবে আওয়ামী লীগ দেশ শাসন করেছে, ইত্যাদি ইত্যাদি, এখন এই 1400 মানুষের লাশের উপর দাঁড়িয়ে এটা এখন চিন্তা করার কোনো আসলে পরিস্থিতি নাই। আরেকটা হচ্ছে যে রিফাইন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ফিরে আসা, 17 বছর বা 2 দশক একটা দল একচ্ছত্রভাবে একটা দেশকে যখন শাসন করে, এবং আপনার প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ইট কণা বালিশ পর্যন্ত যখন তাদের অধীনে চলে যায়, আপনার ওভারনাইট এটা থেকে তাদেরকে মুছে ফেলা যাবে না। আমরা বিগত ইন্টারিম সময়, অন্তর্বর্তীকারী সরকারের সময় দেখেছিলাম যে বিভিন্ন সংস্কার প্রস্তাবের বিপরীতে কিভাবে সচিবালয়ের ভিতর থেকেই আন্দোলন হয়েছিল, কিভাবে এক ধরনের বাধার মুখে বা বিভিন্ন মহলের দাবি দাওয়া, এই যে এত কিছু, এগুলো তো মানে বিচ্ছিন্ন কিছু না, এগুলো সব কিছুই অর্গানাইজ ছিল। কারণ গত নির্বাচনের পরে তো আমরা আর এগুলা কিন্তু দেখছি না। সো আকবর ভাই একটা কথা বললেন যে সরকারকে নমনীয় থাকতে হবে বা সরকারের এই বিষয়ে হস্তক্ষেপ করার উচিত না বা আওয়ামী লীগের ব্যাপারে, এটাতে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ব্যাপারে না, কেন না, তার তো সন্ত্রাস বিরোধী আইনে তার এটা নিষিদ্ধ করা হয়েছে। আমি একটা উদাহরণ দেই, আমি আর এক ছোট ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস পড়ছিলাম, একজন এনএসআইয়ের, সে বুয়েটের ছাত্রলীগের সভাপতি ছিল, সে এক এনএসআই পরবর্তীতে চাকরি পায়, সে দ্য ইউনুস ফাইল নামে একটা বই লিখেছে, যেটাতে তার ফরওয়ার্ড করেছে হাসিনাকে, এবং সেটার বিজ্ঞাপন আপনার প্রকাশিত হচ্ছে বিভিন্ন প্রকাশনার সংস্থা থেকে। এবং এই যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে কালচারাল ফ্যাসিজমে যে রাজত্ব আওয়ামী লীগের ছিল, আপনি কিন্তু তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখবেন। পদ্মা সেতু সময় যখন আসে, যখন ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা বন্ধ হলো, একটা
একটা ছোট কোনো ইস্যু পেলে তারা কিন্তু একদম সেটাকে ফেপে ফুলে তারা এটাকে অনেক বড় করে। অন্যদিকে এতগুলো মানুষের খুন এবং গত 17 বছরে যে নির্যাতন গুম যেটা আপনি বললেন, কোনো কিছুর ব্যাপারে তাদের টু শব্দ নাই। তাহলে এই কালচারাল ফ্যাসিজম এখনো এখানে স্টাবলিশ, এবং এই যে আপনি গণমাধ্যমের কথা বলছেন, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি জানেন সেই সব সাংবাদিকদের ছবি এখন টক শো, পডকাস্ট আমাদের আসছে আবার ঘুরে ফিরে, সেই পরিচিত মুখ। আপনি দেখেন কেন ফারজানা রূপা বা কে আমরা একদিকে বলি যে তারা জুলাই হত্যা মামলার আসামি হতে পারে না, তারা যে কারণে তারা আসামি সেই মামলায়, দুর্নীতির মামলায়, বা তারা ফ্যাসিজমকে, হাসিনাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছে সেই সব অপরাধে তাদেরকে অপরাধী গণ্য করা হোক। কিন্তু আপনি কি মনে করতে পারেন 17 বছর এইসব চেহারা যখন আমরা টিভিতে দেখতাম, এটা আমাদের এক ধরনের মানে ট্রমাটাইজড করেছিল একটা জাতিকে, যে একচ্ছত্রভাবে এই সাংবাদিক, এই গণমাধ্যম, এই মিডিয়া তাদের প্রচার করে গেছে। এবং এটা আপনারা কখনো অস্বীকার করতে পারবেন না, এই সরকার গঠনের পরে আমরা কিন্তু তাদের ইনফিলট্রেশন আবার দেখছি। আমরা যারা পুরনো মানুষ আমরা জানি যে এই চেহারাগুলো কোত্থেকে আসছে, এই বয়ানটা কোত্থেকে আসছে, ফটোকার্ডটা কোত্থেকে আসছে, বিজ্ঞাপনটা কোত্থেকে আসছে। সো আপনি যদি বিএনপি সরকার যে বলে না জামাতকে ঠেকাতে হলে বা গণ অভ্যুত্থানপন্থী যারা হাসিনাকে ফেলেছে তাদেরকে ঠেকাতে হলে, জামাতকে ঠেকাতে হলে আমাকে অন্য কারোর সাথে হয়তো একটু আতাত করতে হবে, একটু মিশতে হবে, একটু ফ্যাসিলিটেট করতে হবে, এটা হবে আত্মঘাতী। বিএনপিকে, বিএনপির রাজনীতি 24-এর পরে সম্পূর্ণ নতুনভাবে চিন্তা করতে হবে। এটা আমি যতটুকু রাজনীতি বুঝি বা না বুঝি, এটা আমার নিজস্ব মতামত। তাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে, তাদেরকে এই আতাতের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। যেমন ধরেন একটা এই যে ভিসা যখন খুলে দিল ভারতের সাথে, হ্যাঁ ট্যুরিস্ট ভিসা, আমি একজন সিনিয়র সাংবাদিক লিখছিলেন যে আজ একটু আগে আসার আগে আমি পড়ছিলাম যে একটা সময় যারা ওই পারে ছিল বিএনপির, যখন পালিয়েছিল তারা ওখানে বসে এখানে ব্যবসা করেছে, এখন আরেক দল ওখানে বসে ব্যবসা করবে, এখানে যাতায়াত সুবিধা করবে। সো এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই না? যে বললেন যে মিড লেভেলে আপনার জিয়া পরিবার এবং তৃণমূল ছাড়া মিড লেভেলে তো এক ধরনের, এগুলো কিন্তু এখন আন্ডু করতে হবে। এটা গত 17 বছর, কারণ এটা বিএনপির জন্য সবচেয়ে বড় ভুক্তভোগী হবে তারা, কারণ বাংলাদেশের মানুষও এটা জানে। তারা এটা মানুক বা না মানুক, যতই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত অংশীদার তো নেক বা আমরা তাদেরকে অংশীদারিত্ব দেই বা এটা আমরা সবসময় বলি এটা সর্বদলীয় আন্দোলন ছিল, ভেরি গুড, বাট এটা সবাই জানে যে এটা ছাত্রদের ডাকেই কিন্তু এটা সফল হয়েছিল। হ্যাঁ, তাহলে মূল সূত্র, আজকে যদি হাসিনা না পড়তো কারা প্রথম সারিতে ফাঁসিতে যেত এটা আমরা সবাই জানি, আমরা যেই দলই করি না কেন। তাহলে আপনাকে আওয়ামী লীগকে নিজের স্বার্থেভাবে ডিল করতে হবে। আপনি এখানে নমনীয় হওয়া, আতাত হওয়া, তাদের এই যে মিছিল করা, এটা ঠিক, তাদের ফিরে আসা, আমি তো বললাম তারা দায় স্বীকার করলেও ফিরে আসা অত সহজ হবে না, কারণ এখন সময় যুগ, আপনার একটা প্রজন্ম একটা শিফট হয়েছে। এখন কিন্তু ওই 90s-এর বা 2008-এর 2014-র ওই জেনারেশন কিন্তু এখন রাজনীতিতে নাই, তারা আছে, কিন্তু এখন আপনি সংসদের দিকে তাকালেই একটা শিফট আপনি দেখতে পাবেন মানুষের কথাবার্তায়। আপনি দেখেন এই যে ব্যাংক রেজুলেশনের যে ধারাটা সরকার ফিরিয়ে নিল, যে কারণেই ফিরিয়ে নেয়, এটা নিয়ে তো সমালোচনা হয়েছে, অবশ্যই হয়েছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে নিয়ে কেন সমালোচনা হচ্ছে? কারণ এই অলিগার্কদের সাথে হাসিনার যোগসূত্র ছিল দেখে, এবং সেটা নিয়ে কিন্তু সবাই দেদারসে কিন্তু আমরা সমালোচনাটা করছি, জারিটা রাখছি। সরকার তো সেটা আবার চেঞ্জ করে ফেললো না, তারা তো এটা আন্ডু করেছে যে পুরনো মালিককে, এটা তো সমালোচনার পরে, আমি সেটাই বলছি যে সমালোচনাটা কিন্তু তাদেরকে আমলে নিতে হয়েছে। সেটেলমেন্ট অন্যদিকে যেভাবেই হোক, গণতান্ত্রিক সরকারের বিউটিটা এখানে এটা আমি আবার গণতান্ত্রিক বিউটি বলে এটাকে একেবারে দিতে পারবো না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার একটা সেটেলমেন্ট না হলে আরেকটা সেটেলমেন্ট কখনো ছাড়ে না। হ্যাঁ, সো এখানে যেই সেটেলমেন্টই হয়ে এটাকে ফিরিয়ে দেখ না কেন, কিন্তু এটা করতে তারা বাধ্য হয়েছে, আমি এটা বলছি আপনাকে। তার মানে কি এসালমের যেখানে সম্পৃক্ততা ছিল সেখানে কিন্তু মানুষ মানে তাকে কোনো দলের প্রতিনিধিত্ব করতে হয় না এটার বিরোধিতা করার জন্য। এবং এই যে আপনি দেখেন জুলাইয়ের পর আরেকটা যেটা বলছিলেন যে বিএনপির রোল, জামাতের রোল, হ্যাঁ, বা নতুন কোনো রাজনৈতিক শক্তির রোল কি হবে আওয়ামী লীগের, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে আমরা কিভাবে তাদেরকে ফ্যাসিলিটেট করছি। কারণ দেখেন একটা তো ঠিক যে গণ অভ্যুত্থানের পরে যখন একটা নতুন রাজনৈতিক শক্তি একদম স্বকীয়ভাবে যখন উঠে আসে নাই, তখন কিন্তু অনেকে এটাকে স্টাবলিশ করার চেষ্টা করেছে যে হাসিনার বয়ানই তো ঠিক হলো, যে আমি রাজাকার ডাকলাম, তাদেরই তো জামাতেরই তো মাস্টার প্ল্যান ছিল এটা। সো আমরা এই বিষয়টাকে কিভাবে ডিল করছি, আমরা যেই পক্ষগুলা ফিল্ডে আছি বা ইনক্লুডিং সাধারণ অরাজনৈতিক গোষ্ঠী, তারা এটাকে কিভাবে ডিল করছে, এটার উপরও কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার না আসার অনেকখানি ডিপেন্ড করবে। এবং এটা শুধু নেক্সট 5 বছর না, নেক্সট 15-20 বছর কিন্তু এটা
অনেকখানি এটার উপর নির্ভরশীল যে বিদ্যমান রাজনৈতিক পক্ষগুলা, রাজনৈতিক শক্তিগুলা কিভাবে তাকে ডিল করছে, আমরা কতটুকু তাকে রসদ যোগাচ্ছি যে হাসিনা যা বলে গেছে সেটা সঠিক করার জন্য, রাদার দেন আমরা যদি এই পক্ষগুলা যদি খালি হাসিনা একটা কিছু বললো তার বিরুদ্ধে আমরা মিছিল দিলাম, কর্মসূচি দিলাম, ফেসবুকে পোস্ট দিলাম, ভারী ভারী কথা লিখলাম, টকশো, এটা করলে হবে না। আমাদের রাজনৈতিক চর্চার মধ্যেও সেটা থাকতে হবে যে আমরা এদেরকে আর চাই না। ধন্যবাদ। আমি মনিরা শারমিন আপনার কাছে আসি। আমি তাজনুমা জামিনের বক্তব্য সূত্র ধরেই বলি যে আপনারা যারা এখন বিরোধী দলে আছে এবং এনসিপি, সরকার, জামাত ইসলামী, তারা যদি রাজনীতিতে কোনো ভুল না করে তাহলে আওয়ামী লীগের ফেরাটা কঠিন, কিন্তু তারা যদি এমন কিছু করে যেটা মানুষকে ফিল করে যে আমরা 10 বছর আগে হাসিনার আমলটাই ভালো ছিল, আর তারা যদি জনগণ যদি এই উপলব্ধিটা করতে পারে যে না তা পরিবর্তন হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পরিবর্তন আসছে, তাহলে হয়তো আওয়ামী লীগ ফেরা কঠিন হবে।